সবসময় তো দাম বেড়েই যাচ্ছে। আমরা দোকানদার তো পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। চড়া বাজারে স্বস্তির খোঁজে ক্রেতা। রমজানে শুল্ক করের বাড়তি বোঝার শঙ্কা। ছোলা ছাড়া কমেছে অন্য সব পণ্যের আমদানি। এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ। আবারও পতনে ঢাকার পুঁজিবাজার। দাম বৃদ্ধির শীর্ষস্থান জেট ক্যাটাগরির কোম্পানির দখলে। বিনিয়োগ টেনেছে জীবন বীমা। ব্যাংকগুলো ঘুরে দাঁড়ালেও পারেনি আর্থিক খাত। বাংলাদেশের পর এবার 6 বেসরকারি ব্যাংকের ঋণ মান কমালো মুডিস রেটিং। মার্কিন সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশের সঠিক চিত্র উঠে আসেনি, দাবি কেন্দ্রীয় ব্যাংকের। শুষ্ক মৌসুমে নাব্য সংকট। মালামাল নিয়ে জাহাজ ঘাটে ভিড়তে না পারায় ব্যাহত হচ্ছে পণ্য খালাস। ক্ষতির মুখে ফরিদপুর নৌ বন্দরের ব্যবসায়ীরা। এবং তুষারপাতে বিপর্যস্ত ফ্রান্সের জনজীবন। বিদ্যুৎহীন 2 লাখেরও বেশি বাসিন্দা। ব্যাহত বিমান ও রেল যোগাযোগ। পর্যটকদের জন্য সাময়িক বন্ধ আইফেল টাওয়ার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রমজান সামনে রেখে দরকারি পণ্যের আমদানি, নিত্যপণ্যের বাজারে ভোক্তার স্বস্তি অস্বস্তি আর ভোগ্য পণ্যের সরবরাহ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহসভাপতি SM নাজের হোসেন। জনাব নাজের হোসেন, আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জনাব নাজের হোসেন, আচ্ছা আপনার কাছে আমরা যাব। তবে আপনার সাথে আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা করব, ঋণপত্র খোলার যে বিষয়টি, সামনে রমজান রয়েছে নিশ্চয়ই আপনি জানেন, সেই বিষয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে তারপর আপনার কাছে আমরা আলোচনায় ফিরছি। রমজান সামনে রেখে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা শোনা গেলেও আমদানির তথ্য বলছে ভিন্ন কথা। ছোলা ছাড়া অন্য কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কমেছে। এর মধ্যে আবার আমদানিকারকরা জানাচ্ছেন উচ্চমূল্যের বাজারে রমজানে দরকারি পণ্য কিনতে শুল্ক করের বাড়তি বোঝা টানতে হবে ভোক্তাকে। অর্থনীতিবিদরা বলছেন মার্চে শুরু হতে যাওয়া রমজানের জন্য আমদানি বাড়ানোর সময় এখনই, না হলে ব্যবস্থাপনাগত দুর্বলতায় পণ্যের দাম আরও বাড়তে পারে। বছরব্যাপী দেশে ছোলার চাহিদা কমবেশি 2 লাখ মেট্রিক টন, যার অর্ধেকই প্রয়োজন পড়ে রমজানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল বছর জুলাই অক্টোবর 4 মাসে 63,973 মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 215% বেশি। একই সময়ে 13,253 মেট্রিক টন ছোলা আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে। গত বছর এ সময়ে 49% কম হয়েছিল। পণ্য যদি আপনি সস্তা যদি হতো, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে না, তারা কিছুটা চলতে পারতো। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে, কমার তো কোনো দেখতেছি না। সমস্ত জিনিসের দাম বেশি ভাই। আমরা দোকানদার তো পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। পর্যাপ্ত পরিমাণ সরকার এলসি অনুমতি দিবে, তখন পর্যায়ক্রমে বাজার কমবে। ট্যারিফ কমিশনের হিসেব, বছর জুড়ে খেজুরের চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন হলেও রমজানেই লাগে 60 থেকে 70 হাজার মেট্রিক টন। এই পণ্য আমদানিতে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা নেই। বছর ব্যবধানে গেল অক্টোবর পর্যন্ত 4 মাসে খেজুর আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় 29%, নিষ্পত্তিও কমেছে 69%-এর কাছাকাছি। তো এলসি আমাদেরকে দিত না, এখন তো আমরা এলসি আমরা যখন চাই তখনই আমাদেরকে এলসি দেয়। গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি, সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে। তার মানে ভোক্তা সাধারণ সেটার ব্যয় ভার নিতে হবে। ইফতারের আরেক অনুষঙ্গ পেঁয়াজু বানাতে রমজানে পেঁয়াজের চাহিদাও বাড়ে। অথচ গেল অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্যটি আমদানিতেও এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে যথাক্রমে 37 থেকে 65%। বিশ্লেষকরা বলছেন সরবরাহ বাড়াতে না পারলে ভোক্তা ভোগান্তি বাড়বে। রমজানের সময় পার্টিকুলার কয়েকটা পণ্যের ক্ষেত্রেই আমাদের চাহিদাটা বেশি বাড়ে। আমদানিকারকদেরকে
কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা, প্রণোদিত করারও প্রয়োজন পড়বে, যাতে করে তারা সময় মতো এই আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারেন এবং সময় মতো রিলিজ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছর জুলাই অক্টোবরে আলু আমদানির কোনো এলসি খোলা না হলেও এবার এ সময় 4,906 মেট্রিক টনের এলসি খুলেছেন ব্যবসায়ীরা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। জনাব নাজের হোসেন, আসলে আমরা প্রতিবেদনটিতে যেমনটি আসলে দেখছিলাম, রমজানে আমাদের যে কটি পণ্য প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে, সেগুলো কিন্তু একেবারেই সীমিত এবং হাতে গোনা। তো আমরা বিগত বছরের দিকে যদি একটু তাকাই, তাহলে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এমনিতেই পণ্য আমদানির পরিমাণ রমজানকে সামনে রেখে সেটির হার কিন্তু আসলে কমে গেছে। আবার এলসি নিষ্পত্তি হওয়ার প্রবণতাটাও কমে গেছে। এই বছরে সেটি আরও কমে গেছে গত বছর কিংবা তার আগের বছরের তুলনায়। এই পরিস্থিতিতে ভোক্তার মধ্যে যে আশঙ্কা, ভয় যেগুলো কাজ করে থাকে রমজানকে সামনে রেখে সেই সকল পণ্যের ক্ষেত্রে, তো এই ভয় আশঙ্কা কেন্দ্রিক যদি আপনাকে প্রশ্ন করা হয়, এগুলোকে দূর করার জন্য আসলে আপনার পরামর্শটা কি? না, ধন্যবাদ। আসলে আপনাদের প্রতিবেদনে বিস্তারিত আসছে যে বিষয়টা এলসি খোলার যে বিষয়, রমজানের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপন আমাদের চাহিদা থাকে সেগুলার মানে মজুদ এবং আমদানির বিষয়ে তথ্য কিন্তু বিস্তারিত এসছে। তবে এখানে যেটা হচ্ছে আসলে মানে যদি পর্যাপ্ত আমদানি না হয় তাহলে কিন্তু সংকট থেকে যাবে। আমরা প্রতি বছর দেখি যে রমজানের সময় যে সমস্ত পণ্যগুলির আমাদের চাহিদা থাকে রমজানের পণ্য, সেই পণ্যগুলির বেলায় কিন্তু আসলে আমাদের সমস্যা হয়, ক্রাইসিসটা বেড়ে যায়। তো আমরা আশা করছিলাম যে এবার যেহেতু নতুন সরকার এসছে, সরকার আগে থেকে মানে প্রস্তুতি নিয়ে আমদানিটা বাড়ানো বা মজুরটা বাড়ানোর জন্য প্রক্রিয়া শুরু করবে। তো সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আমরা দাবি করছিলাম যে এলসি খোলার যে প্রক্রিয়াতে দীর্ঘসূত্রিতা আছে, মানে ডলারের সংকট বা অন্যান্য যে সমস্ত সংকটগুলি আছে, এগুলো দ্রুত সমাধান করে আমদানির মজুরটা বাড়ানো যায় কিনা। যদি সেটা বাড়ানো না যায় তাহলে কিন্তু রমজানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টাতে আপনাদের প্রতিবেদনও আসছে, যেই পরিমাণ মজুদ থাকার কথা সেই পরিমাণ মজুদ কিন্তু আসলে হয় নাই। অনেকগুলি ব্যবসায়ী কিন্তু গা দেখা দিয়েছে, অথবা অনেকে ধরেন মানে বিভিন্নভাবে অসুবিধাগ্রস্ত আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বড় আমদানিকারক যারা বাল্ক অ্যামাউন্ট আমদানি করে, তাদের পরিবর্তে অন্য যারা মানে আছে বা বাজারে আছে, তাদেরকে নিয়ে এসে আমদানি করার জন্য একটা সুযোগ বা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যায় কিনা। যদি এটা করা যেত তাহলে হয়তো কি বাজারে সাপ্লাইটা বেড়ে যেত। তো আমরা এখন যেটা দেখছি যে পরিমাণ মজুদ আসছে সেটা দিয়ে কিন্তু আসলে রমজানকে মোকাবেলা করা কিছুটা হলেও সংকট তৈরি হবে। এবং যদি মজুদ যদি সংকট থাকে তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে এটার নেতিবাচক প্রভাব আসবে এবং দামের ক্ষেত্রে তখন আমরা যে ক্রাইসিসটা ভোগ করি সেটা হয়ে যাবে। তো রমজান এখনো আসে না, আসতে আরো কয়েক মাস সময় আছে। এই সময়টাতে যদি সরকার দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারে তাহলে হয়তো এখান থেকে একটা মানে সলিউশন বের করা যাবে। প্রথম কাজ হলো যে আসলে মানে যে বাল্ক অ্যামাউন্টে যারা আমদানি করতো তার বিকল্প আমদানিকারক তৈরি করা, তাদেরকে সুযোগ দিয়ে প্রণোদনা দিয়ে অন্যান্যভাবে যেভাবে হবে হোক তাদেরকে এনকারেজ করে যেন আমদানিটা বাড়ানো যায়। আপনি আমদানি যদি না বাড়ে, মজুদটা না বাড়ে, আপনি যত তদারকি করেন বা অন্য কিছু করেন, কোনোটা তো রেজাল্ট আসবে না। তো এই জন্য আসলে বেসরকারি পর্যায়ে যারা আমদানিকারক তাদেরকে আমদানির সুযোগটা করে দেওয়া এবং প্রয়োজনে সরকার টিসিবির মাধ্যমেও আমরা যেটা আগে থেকে বলে আসছিলাম যে টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্যগুলি আছে এগুলো G2G পদ্ধতিতে আমদানি করে মানে মজুদটা বৃদ্ধি করা, এটা করা না গেলে কিন্তু আসলে সংকট থেকে যাবে। আমার মনে হচ্ছে যে আপনিও আসলে যে ভোক্তারা যে ধরনের শঙ্কায় ভুগছেন, যে আশঙ্কা করছেন একে তো বাজারে পণ্যের সংকট পড়বে, তার পাশাপাশি সেগুলো আসলে ঊর্ধ্বমূল্যে বিক্রি হবে, বাজার নিয়ন্ত্রণে থাকবে না, সেই শঙ্কাটা আপনার মধ্যেও কাজ করছে। আমরা নাজের হোসেন আবারও আপনার কাছে ফিরবো, তবে আজকের যে বাজার পরিস্থিতি রয়েছে সেটি আমরা একটু জানতে চলে যাব একেবারে সরাসরি বাজারে। নতুন আলুসহ বাজারে আসতে শুরু করেছে মৌসুমের বিভিন্ন সবজি, তবে অধিকাংশেরই দাম বাড়তি। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী ফরহাদুর রহমান এবং বগুড়ার রামা বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, নতুন আলু সহ নানান সবজি সরবরাহ, আমরা যতটুকু জানি যে সরবরাহ যখন বাড়ে তখন
বাজারে জিনিসপত্রের দাম কমে, কিন্তু এখন এই মুহূর্তে এসে সেটি কিন্তু বাজারে আমরা ফলতে দেখছি না। কেননা আমরা দেখছি যে বাজারে সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা সহ বেশ কিছু সবজির, কিন্তু সেগুলোর দাম কমার কোনো লক্ষণ দেখছি না। এই মুহূর্তে বাজারে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে নতুন আলু। নতুন আলু বাজারে 300-400 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারণ বাজারে এসে আমরা যেটি দেখেছি আসলে এই আলু, নতুন আলু যেগুলো মূলত ভারত থেকে আমদানি হচ্ছে, এই আলুগুলো বিক্রি হচ্ছে 140-150 টাকা পর্যন্ত। কিন্তু বিপরীতে ফুলকপি, বাঁধাকপি সেগুলো সাইজ ভেদে 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহ কিন্তু একই দামে বিক্রি হয়েছিল, প্রতি পিস 40 থেকে 50 টাকা। মূলার দামও চড়ায়, অন্তত 60 টাকা কেজিতে ভোক্তাকে আসলে মূলা কিনতে হচ্ছে। একই সাথে সিমের দাম আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এই সপ্তাহে সেটি 100 টাকা কেজি পর্যন্ত চড়ে গেছে। অর্থাৎ অন্যান্য সবজির সাথে নতুন সবজিগুলো যখন বাজারে আসছে, দাম কমার বিপরীতে দাম বাড়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এবং ভোক্তারা এটা নিয়ে কিন্তু নানা অভিযোগ করছেন। কেননা গত বছর বা তার আগের বছর শীতের এই সময়টাতে এইসব সবজির দাম কেমন ছিল সেটি নিয়ে তারা বলছেন যে আরো কম ছিল, কিন্তু এবার সেটি অনেক বেশি। আমরা কিছুক্ষণ আগে মুদি বাজারে ছিলাম, সেখানে দেখেছি যে সয়াবিন তেল, বিশেষ করে খোলা এবং পাম অয়েল সেটি নিয়ে নানা আলোচনা আছে। সেটি গত সপ্তাহে প্রচুর সংকটের কথা বলা হচ্ছিল এবং দাম বাড়তির কথা বলা হচ্ছিল। মাসখানেকের ব্যবধানে এই সয়াবিন তেলের যখন 15 থেকে 20 টাকা বেড়ে গিয়েছিল, সেটি এখন কমে 2 থেকে 3 টাকা কমেছে। একই সাথে বোতলজাত যে সয়াবিন তেল আছে সেটির দাম আগের মতন থাকলেও এখন সেটির সরবরাহ বাজারে কিছুটা বেড়েছে। তার আগে আমরা মাছের বাজারে ছিলাম, অন্যান্য সময়ের মতন এখনো মাছের দাম কিন্তু চড়াই রয়ে গেছে। ভোক্তারা যেটি বলছেন, মাছের বাজারে সবকিছু মাছ না বরঞ্চ আলুর টাকার কথা বলছেন। তারা যেটি বলছেন যে অন্যান্য সবজির দাম তখন চড়া, ডিমের দাম কিছুটা কমেছে, তবে মাছ বাজারে এসে সেই চড়া দামই তাদেরকে মাছ কিনতে হচ্ছে। যেখানে কিছুটা স্বস্তি পাওয়ার কথা, আসলে সেই কোনো ধরনের সবজির বাজার থেকেও তারা আসলে পাচ্ছেন না। তো সবজির বাজার যখন এই অবস্থা, তখন আমরা দেশের বিভিন্ন জায়গার খবর জানবো। এই মুহূর্তে যাব বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, জানবো সেখানকার বাজার দর এবং খবরাখবর। হাজারো বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে বগুড়ায় নবান্নের শুরুতে অর্থাৎ অগ্রহায়ণের প্রথম দিন কিন্তু বাজারে নতুন আলু উঠতে শুরু করে, এবং আমরা দেখেছি যে বগুড়ায় বাজারে যে নতুন আলু নবান্নের প্রথম দিন ছোট ছোট যে পাকড়ি আলুগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু কেজিতে 300 থেকে 400 টাকায় বিক্রি হয়েছে, এবং সেই আলুগুলোই আজকে অগ্রহায়ণের 7 তারিখে কিন্তু বাজারে 170 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত যেমনটি বলছিলাম যে হাজারো বছরের যে বাঙালিয়ানা ঐতিহ্যের অংশ হিসাবে নবান্নের শুরুতে নতুন চাউলের ভাতের সঙ্গে কিন্তু সবজি দিয়ে আসলে প্রথম দিন খাবার দাবার হয়ে থাকে। এই কারণে কিন্তু নতুন আলু কিন্তু বাজারে উঠতে শুরু করে, এবং সেই আলুর দাম কিন্তু আকাশচুম্বী হয়ে থাকে। মূলত 300 বা 400 টাকা কেজি কথা নয়, এই যে আলুটি বিক্রি হয়ে থাকে ছোট ছোট পাকড়ি আলুগুলো, এই আলুগুলো কিন্তু যদি 1000 টাকাও কেজি হয়ে থাকে, যারা আসলে বাঙালিয়ানা ঐতিহ্যের অংশ হিসেবে এই প্রথম দিনে ভাতের সঙ্গে আসলে সেই আলুগুলো খেতে চান, তারা সেই দর দিয়েও কিনতে রাজি আছেন। তবে শুধুমাত্র এই যে পাকড়ি আলুর দাম চড়া বিষয়টি এমন নয়, বাজারে যে অন্যান্য আলুগুলো রয়েছে, পুরাতন আলু ও পাকড়ি বা হল্যান্ডার আলুগুলো, সেগুলো কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু হাগরাই আলু যেটি বগুড়াই শুধুমাত্র বগুড়াতেই পাওয়া যায়, বগুড়াতে উৎপাদন হয়ে থাকে, সেটি কিন্তু কেজিতে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত যারা বিক্রেতা তারা দাবি করছেন মৌসুমের শেষ সময়ে আলুর যেই ঘাটতি রয়েছে কোল্ড স্টোরেজে, এর কারণেই কিন্তু আলুর দাম চড়া। এর পাশাপাশি নতুন যে পাকড়ি আলুটি আসলে বাজারে উঠেছে, এই আলুটি কিন্তু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির এই শুরুতে কিন্তু আলুর যেই সরবরাহ সেটি কিন্তু বাজারে বাড়বে, এর ফলে কিন্তু আলুর দাম আরও নিয়ন্ত্রণে চলে আসবে। এই ছিল আমার কাছে আলুর বাজার নিয়ে বগুড়া থেকে সর্বশেষ। আজকের বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্দুল আওয়াল, এবং তারও আগে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন ফরহাদুর রহমান। আমরা আরেকবার চলে যাব আমাদের আজকের অতিথির কাছে, জনাব নাজির হোসেন। আপনার কাছে এখন আমার প্রশ্ন, আমরা আসলে এই বাজার পরিস্থিতি জানতে যাওয়ার আগে আপনার সাথে যখন কথা বলছিলাম, তখন আসলে আমদানি পণ্যের বিষয়ে কথা হচ্ছিল। সেখানেও আমাদের দেশে একটা অস্থির অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাজারে, যেগুলো অবশ্য দেশেও উৎপাদিত হয়, যেমন এই যে আলুর কথা একটু আগে আমরা যে সরাসরি লাইভে দেখলাম, সেখানেও কিন্তু একটা অস্বস্তির আভাস আমরা পেলাম। ঊর্ধ্বমূল্য ঠিক আছে, কিন্তু তাই বলে নতুন আলু 200 টাকা পর্যন্ত কেজিতে উঠবে, এটা আসলে কতটুকু সহনীয়? এই পরিস্থিতিতে আসলে কি করণীয়? সবকিছুর যদি সংমিশ্রণে জানতে চাওয়া হয়, কি বলবেন? না, ওইটা হলো আসলে আমাদের দেশীয় যে
পণ্যগুলো উৎপাদিত পণ্য, বিশেষ করে কৃষি পণ্য, এক্ষেত্রে আমরা যেটা বারবার বলছি, এখানে আসলে মধ্যস্বত্বভোগীদের কারসাজিটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা মানে বিভিন্নভাবে এই কথাগুলো বারবার বলে আসছি। এখানে ধরেন আড়তদার, ফরিয়া, মানে কমিশন এজেন্ট, এরকম বিভিন্ন নামে মধ্যস্বত্বভোগীদের যে কারসাজি, এটা দীর্ঘদিন ধরে আমাদের দেশীয় যে পণ্যগুলি আছে, বিশেষ করে কৃষি পণ্য, তাদের এই কারসাজির কারণে ধরেন যে এলাকা থেকে মানে সবজিগুলো উৎপাদিত হয় 20 টাকায়, যদি ধরেন বগুড়ার বাজার হয়, ঢাকায় এসে এটা 100 টাকা হয়ে যাচ্ছে। তো এই যে ধরেন মধ্যস্বত্বভোগী যারা আসলে মানে প্রোডাকশনের সাথে জড়িত নয়, তারা শুধুমাত্র কমিশন এজেন্ট বা ধরেন আড়তদার বলে এখান থেকে বিশাল অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা এমনও দেখেছি কারণ বাজারে নামার সময় এটা 5 থেকে 7টা হাত বদল হয়ে যাচ্ছে। যখনই হাত বদল হয় তখনই কিন্তু আসলে পণ্যের দাম বাড়ে। হাত বদলের প্রক্রিয়াটা আসলে বন্ধ করা উচিত। আমরা বলছিলাম যে কৃষকের হাট করা যায় কিনা। জনাব নাজের হোসেন, আমি আরেকটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি যখন বলছেন মধ্যস্বত্বভোগীদের কথা, তখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে হয়, সেটি হচ্ছে গিয়ে জেলা পর্যায়ে যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে টাস্কফোর্সগুলো গঠন করা হয়েছে, আপনারা কিন্তু সেগুলোরও সদস্য। তা আপনাদের পক্ষ থেকে এই মধ্যস্বত্বভোগীদের এই দৌরত্বটা কমিয়ে আনার জন্য বা লাগাম টানার জন্য তো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা, সে বিষয়ে আপনারা কি করেছেন? না, এটা আসলে আপনি অন্য একটা ভিন্ন প্রসঙ্গে গেছেন। সেটা হলো যে আসলে এই যে ধরেন টাস্কফোর্সের যে কারবার, এটা আসলে আমরা যেটা প্রথম দিক থেকে বলে আসছি, এটা যেভাবে সরকারের জেলা পর্যায়ে যে ধরনের উদ্যোগ নিয়ে কাজটা করা দরকার ছিল, আমাদের যে অবজারভেশন সেটা আসলে সেভাবে হয় নাই। জেলা প্রশাসন অন্য অনেকগুলি প্রায়োরিটির মধ্যে এটাকে লেস প্রায়োরিটি বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যেহেতু মানে 64টি জেলায় আমাদের প্রতিনিধিরা যুক্ত আছেন, ক্যাব সেখানে অন্যতম একজন মেম্বার হিসেবে কাজ করছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যতটুকু সময় দেওয়া দরকার অথবা জেলা প্রশাসকের যতটুকু মনোযোগ দেওয়া দরকার, সেটা কিন্তু আসলে হয় নাই। এটা যদি হতো তাহলে আমি যেরকম বললাম বগুড়ার বাজারে 20 টাকা যে আলু বা 20 টাকা যে সবজি, সেটা ঢাকায় এসে 100 টাকা হওয়ার কথা না। তাহলে ওখানেই যদি আমাদের বগুড়ার যে টাস্কফোর্স, তারা যদি ওখানে উদ্যোগ নিয়ে থাকে, তাহলে মধ্যস্বত্বভোগীদের কারসাজি কিন্তু ওখানে বন্ধ করা যেত। আসলে এটার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এটা অফিস টাইমে এই কাজটা হবে না। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যায় অফিস টাইমে গিয়ে 10-15 মিনিটের জন্য বাজার তদারকি করে থাকেন, সেখানে অন্যান্য যারা কমিটির সদস্য তারা থাকেন। কিন্তু সবগুলি হলো যে ট্রেডিশনাল, আগে থেকে করে আসছে, যাইতে হবে যাওয়া, এরকম। এখানে আসলে একদম ইনোভেটিভ ওয়েতে এখানে একদম এক্সক্লুসিভলি মনিটরিংটা করা দরকার। এবং আমরা এই যে মনিটরিং এর বেলা আমরা যেটা বলছি সেটা হ্যাঁ, জনাব নাজির হোসেন, আপনি যখন বলছিলেন তখন আবারও আসলে আরেকটা প্রশ্ন এখানে উদ্ভব ঘটে। সেটি হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে বলছেন লেস ইম্পর্টেন্ট এবং বলছেন ম্যাজিস্ট্রেট থেকে সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম আসলে একটু লেস ইম্পর্টেন্ট ভাবে এই বিষয়টাকে দেখা, এটি করলে আসলেই কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে? যদি ছোট্ট করে একটু বলতেন, একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। না, ওইটা হচ্ছে আমরা আসলে সেটা খুবই মানে এটা আমরা খুবই আশাহত। আমরা বারবার বলে আসছিলাম সরকারের এই যে উপদেষ্টা পরিষদের একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা থাকা উচিত। নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপন যেহেতু 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, এখানে সরকার আসলে কি করতে চায় সেটা একটা পরিষ্কার ঘোষণা যদি থাকতো। আপনি ধরুন অনেকগুলি সংস্কারের বিষয়ে তাদের পরিষ্কার ঘোষণা আছে, কিন্তু এই নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বাজারের ব্যাপারে উপদেষ্টা পরিষদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা বা কি করতে চায় সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাই নাই। যেই কারণে অ্যাজ এ বক্তা হিসেবে কিন্তু আমরা আসলে কিছুটা হতাশ। আমরা মনে করছিলাম যে সরকার যেরকম অন্যান্য বিষয়গুলি সংস্কারের চিন্তা করছে, এখানে নিত্যপণ্য বিজ্ঞাপনের বাজারটা নিয়ে সরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করবে। প্রয়োজনে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে কি করা যায় সেই বিষয়ে তারা যদি পরিষ্কার ঘোষণা দিত, তাহলে হয়তো আমি যেরকম বলতেছি জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এটাকে আরও বেশি প্রায়োরিটি নাম্বার 1-এ দিত। আমরা মনে করি যে প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত। কারণ হলো যে এখানে প্রতিটা মানুষ একদম বড় লোক থেকে ছোট করে একদম রিক্সাওয়ালা পর্যন্ত সবাই কিন্তু এই নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বাজারে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা মনে করি এই সরকারের অনেকগুলি সংস্কারের মধ্যে, অনেকগুলি এজেন্ডার মধ্যে এটা নাম্বার 1 হওয়া উচিত। জনাব নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ অনলাইনে যুক্ত হয়েছিলেন ক্যাবের সহ সভাপতি জনাব নাজির হোসেন।
রমজানে দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআর-এর এই সিদ্ধান্ত আগামী 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15%, অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 3% ও বিদ্যমান 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এই পণ্য আমদানিতে মোট কর 63.60% থেকে কমিয়ে 38.70% করা হয়েছে। এতে মান ভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় 60 টাকা থেকে 100 টাকা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশের ধুম বেচা কেনা। ভরা মৌসুমে 2 দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 400 টাকা পর্যন্ত। এর জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের ঝিলিক মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে। ভোর থেকেই ভিড় ক্রেতা বিক্রেতার। ভরা মৌসুম হলেও প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 2100 টাকা পর্যন্ত, যা গেল 2 দিন আগেও ছিল সর্বোচ্চ 1700। ইলিশ ছাড়াও বাজারে চলে রুই, পাঙ্গাস, আইড়, বোয়াল, কই, শিং সহ স্থানীয় খাল বিলের মাছেরও ধুম বেচা কেনা। বিপুল পরিমাণ মাছের সরবরাহ সত্ত্বেও দাম চড়া হয় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুরদারকে। দেশের ইলিশ মাছ আমরা খামু সস্তায়, আমরা তো দামে খামু কেন? যদি সিন্ডিকেট না করে থাকে কিন্তু এত বেশি হওয়ার কথা না। 1700 টাকা ইলিশ মাছের কেজি ছিল, কিন্তু সেই মাছটা এখন 2500 টাকা বিক্রি নাই তো। নদী বেষ্টিত এই জেলায় বছরে 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় 1000 মেট্রিক টনেরও বেশি। ধলেশ্বরী তীরের এই হাটে 45 আড়ত ঘিরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সামান্য উত্থানের পর গেল সপ্তাহে আবারও পড়ে গেছে ঢাকার পুঁজিবাজারের সূচক, কমেছে বাজার মূলধন। দাম বৃদ্ধির শীর্ষস্থান দখলে রেখেছে জেট ক্যাটাগরির কোম্পানি। খাত ভিত্তিক লেনদেনে গেল সপ্তাহেও আস্থা হারিয়েছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার। ব্যাংকগুলো ঘুরে দাঁড়ালেও পতনে পড়েছে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠান। তবে বিনিয়োগকারীদের ভালো মতো টেনেছে জীবন বীমা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 40,564 কোটি টাকা বেড়ে 7,03,931 কোটি টাকায় ঠেকেছে 8ই আগস্ট। এরপর বাজার মূলধন 7 লাখ কোটি টাকার উপরে থাকে 18ই আগস্ট পর্যন্ত। 6 আগস্টের দৈনিক লেনদেন 750 কোটি টাকা বেড়ে 14ই আগস্ট উঠে যায় 1,243 কোটি 99 লাখ টাকায়। বিনিয়োগকারীদের আশার পালে হাওয়া লাগানো সেই ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় 12,000 কোটি টাকা। এ সময় প্রধান সূচক হারিয়েছে 157.75 পয়েন্ট। সপ্তাহের প্রথম 3 কার্যদিবসের লেনদেন 500 কোটি টাকার উপরে থাকলে শেষ 2 দিনই হয়েছে 400 কোটি টাকার নিচে। খাতভিত্তিক লেনদেনে খানিক উঠে দাঁড়িয়েছে গেল সপ্তাহে পতনের মুখে পড়া ব্যাংক খাত। তবে আর্থিক খাতের 23 প্রতিষ্ঠানের গড় লেনদেন সপ্তাহ ব্যবধানে প্রায় 46% কমে 37 কোটি 79 লাখ টাকা থেকে নেমেছে 20 কোটি 56 লাখ টাকায়। আগের সপ্তাহে 27.23% কমার পর গেল সপ্তাহে টাকার অঙ্কে আরো 35% কমেছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে বিনিয়োগকারীদের বাজারমুখী করতে পেরেছে গড় লেনদেন 73%-এর বেশি বৃদ্ধি পাওয়া জীবন বীমার 15টি কোম্পানি। সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল জেট ক্যাটাগরির জুটি স্পিনার্স লিমিটেড। পরের অবস্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড। শীর্ষ 5-এ থাকা অন্য কোম্পানি হলো বীমা খাতের 3টি প্রতিষ্ঠান, ট্রাস্ট ইসলামী লাইফ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দাম কমতির শীর্ষ 5 কোম্পানি হলো আইবিবিএল, সেকেন্ড, পারপিচুয়াল, মুদারাবা বন্ড, অগ্নি সিস্টেমস, মতিন স্পিনিং, এসিআই লিমিটেড ও আলোচিত বসুন্ধরা গ্রুপের শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঋণ মান নির্ণয়কারী মার্কিন এজেন্সি মুডিস রেটিংয়ে বাংলাদেশের আর্থ রাজনৈতিক অবস্থার সঠিক চিত্র উঠে আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণ মান কমানোর মাত্র 2 দিনের মাথায় 6টি বেসরকারি ব্যাংকের ঋণ মান কমানোর পর বৃহস্পতিবার রাতে এমন দাবি করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে, দেশের অর্থনীতি রাজনীতি একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।
দেশি বিদেশি অংশীদারদের সমর্থন অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়াবে। এর আগে গত বুধবার ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ঋণ মান কমিয়ে দেয় সংস্থাটি। একই সময়ে মুডিস 6টি ব্যাংকের এলটি ডিপোজিট বা দীর্ঘমেয়াদী আমানতের রেটিং পূর্বাভাস পরিবর্তন করে স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে। ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তলব করা কর্মকর্তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শন বিভাগের উপপরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক পর্যায়ের 13 কর্মকর্তা, ঢাকায় প্রধান কার্যালয়ের একই পর্যায়ের 3 কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক সরোয়ার হোসাইন। তাদের 8 ও 9 ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে। সারা দেশে চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এর আওতায় মার্সেল ফ্রি স্ক্রিনে গাড়ি পেলেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান। আনুষ্ঠানিকভাবে তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মোহাম্মদ মতিউর রহমান, ডেপুটি সিএমও জোহেব আহমেদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে মার্সেলের এই ডিজিটাল ক্যাম্পেইন। নব্য সংকটে ফরিদপুর নৌবন্দরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। এতে একদিকে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন খুব শিগগিরই খনন কাজ শুরু হবে। শিকদার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে ফরিদপুর নৌবন্দরে। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতার প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনবি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। এতে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত ঘাটটি। ব্যবসায়ীরা বলছেন ঘাটে জাহাজ না আসতে পারায় চর এলাকায় নোঙর করতে হচ্ছে। এতে একদিকে বেড়ে যাচ্ছে খরচ, অন্যদিকে কাজ হারাচ্ছেন ঘাটের শ্রমিক। 2 বছরের কারণে মনে করেন জাহাজগুলা আসতে একটু সমস্যা হয়, পরে দেখা গেল আমাদের কাজের একটু সময় লাগে, আমাদের পরে বসে থাকা লাগে। পরবর্তী উপজেলা চরবদ সংখ্যান থেকেই ঠেকতে আসে 4-5 জায়গায় থাকে, এখানে আমাদের কোনো জাহাজ আসতে পারে না। নাব্য সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঘাটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দ্রুতই খননের কাজ শুরু হবে। ফরিদপুর নদী বন্দরের সিএনবি ঘাট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। নাব্যতার সংকটের কারণে এই ধরনের ঘটনা ঘটবে যে কোনো সময়। গত অর্থবছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকার রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। ঘূর্ণিঝড় কাইতেনোর প্রভাবে ফ্রান্সে ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার। তবে পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন এ তুষারপাত। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। শুভ্র চাদরে ঢাকা চারপাশ, যেদিকে চোখ যায় বরফে ছেয়ে আছে সবকিছু। বিরামহীন তুষারপাতে দেখে গেছে ফ্রান্সের রাস্তাঘাট, যানবাহন সহ আশপাশের এলাকা। তুষারপাতে রাজধানী প্যারিসে 3 থেকে 5 সেন্টিমিটার এবং দেশটির বেলফুট অঞ্চলে 20 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমা হয়। ভারী তুষারপাতের কারণে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। এছাড়া কয়েকশো কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বিদ্যুৎবিহীন হয়ে পড়েন 2 লাখেরও বেশি বাসিন্দা। ব্যাহত হয় বিমান ও রেল যোগাযোগ। এদিকে পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন এ তুষারপাত। আইফেল টাওয়ারে উঠতে না পারার আক্ষেপ থাকলেও তুষারপাতে উচ্ছ্বসিত ভ্রমণে আসা পর্যটকরা। It's snowing and it's a little bit disappointing
because we wanted to see the tower. So we're from Canada, so seeing all the snow reminds us of home. It's still really pretty and we're having a great day. Just wanted to see the Eiffel Tower. We're used to the cold weather, but yeah, it's been good. ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও তুষারপাতে আনন্দ উদযাপন করেন। পর্যটক সহ অনেকের জন্যই এই তুষারপাত উৎসব ও আনন্দের কারণ হলেও দেশটির আশ্রয়হীন ও গৃহহীনদের জন্য তা চরম দুর্ভোগ আর কষ্টের। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে এই তুষারপাত আরও অব্যাহত থাকবে, ফলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। সার্চ ইঞ্জিনের জগতে অবৈধভাবে একক আধিপত্যের অভিযোগ এনে গুগল ক্রোমকে ব্রাউজার বিক্রি করতে বাধ্য করতে পারে মার্কিন বিচার বিভাগ। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধে আদালতে মামলা করতে যাচ্ছে দেশটির বিচার বিভাগ। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গে এ তথ্য উঠে আসে। অনলাইনে যে কোনো কিছু সার্চ করার ক্ষেত্রে এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে গুগল। চাকরি, ব্যবসা বা পড়াশোনা সব ক্ষেত্রেই এটির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। ইন্টারনেটে অনুসন্ধানে জনপ্রিয় এই সেবা দিয়ে থাকে গুগলের ব্রাউজার ক্রোম। পরিসংখ্যান বলছে গ্লোবাল সার্চ ইঞ্জিনের বাজারে 90% শেয়ার রয়েছে ক্রোমের দখলে, আর মার্কিন শেয়ার বাজারে 60% জুড়ে ক্রোমের আধিপত্য রয়েছে। আর অ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ইন্টারনেট ব্রাউজার ক্রোম বিক্রিতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সঙ্গে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেম নিয়ে পদক্ষেপ নিতেও আদালতের কাছে আবেদন জানাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইফোন সহ বিভিন্ন স্মার্টফোনে গুগলের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহারের জন্য স্মার্টফোন কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে গুগল। আর এ কারণেই ব্যবহারকারীদের সমস্ত তথ্য নিয়ে নিজেদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে তারা। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার ও বিজ্ঞাপনের ধরন নিয়ন্ত্রণ করে। যদি গুগলকে ক্রোম বিক্রি করতে হয়, সেক্ষেত্রে স্মার্টফোনের দাম বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গেল অগাস্টে গুগলের বিরুদ্ধে অবৈধভাবে সার্চ ইঞ্জিন মার্কেটে একচেটিয়া আধিপত্য বিস্তারের রায় ঘোষণা করে যুক্তরাষ্ট্রের আদালত। রায়ে বলা হয় 2020 সালে যুক্তরাষ্ট্রের অনলাইন সার্চ বাজারের 90% ও মোবাইল ডিভাইসের ক্ষেত্রে 95% গুগলের দখলে ছিল। তবে এই রায়ের বিরুদ্ধে অ্যালফাবেট কোম্পানি আইনি লড়াই করবে বলে ধারণা করা হচ্ছে। ক্রোম ব্রাউজার বিক্রির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গুগল। অ্যালফাবেট কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের এমন পদক্ষেপ ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের নানা কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের যেখানে প্রযুক্তিগতভাবে বিশ্বকে প্রতিনিধিত্ব করার কথা, সেখানে সরকারিভাবে এমন দখলদারিত্ব বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে। আমরা দোকানদার পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। চড়া বাজারে স্বস্তির খোঁজে ক্রেতা। রমজানে শুল্ক করের বাড়তি বোঝার সংখ্যা। ছোলা ছাড়া কমেছে অন্য সব পণ্যের আমদানি। এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ। আবারও পতনে ঢাকার পুঁজিবাজার। দাম বৃদ্ধির শীর্ষস্থান জেড ক্যাটাগরির কোম্পানির দখলে। বিনিয়োগ টেনেছে জীবন বীমা। ব্যাংকগুলো ঘুরে দাঁড়ালেও পারেনি আর্থিক খাত। এবং বাংলাদেশের পর এবার 6 বেসরকারি ব্যাংকের ঋণ মান কমালো মুডিস রেটিং। মার্কিন সংস্থাটির প্রতিবেদনে বাংলাদেশের সঠিক চিত্র উঠে আসেনি দাবি কেন্দ্রীয় ব্যাংকের। এই ছিল সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।